ওনারা অনুমোদন দেন এবং আপনারাই বলেছেন এই 11 জনকে এবং আমি সহ 12 জন যে দলটি গঠিত হলো, আপনাদের পত্রিকায় লিখেছে ইট ওয়াজ এ ড্রিম টিম। বাংলাদেশের পেশাগত জীবনের সবচেয়ে যে কটি মানুষের নাম আমরা বলি, আমাদের অর্থনীতির বিশ্লেষণ করেন যারা, গবেষণা করেন, তাদের ভিতরে সবচেয়ে যে কটি নাম সামনে আসে বিভিন্ন বিষয়ে, আমরা সৌভাগ্য সেই 11 জনকে যুক্ত করতে পেরেছিলাম এবং এই 11 জনের অবদান আজকের এই রিপোর্টটাই তার ধারণ করে আছে। আমি আরেকটু বলবো ওনাদের সম্বন্ধে, কারণ আজকে ওনাদের সম্বন্ধে না বললে ঠিক হবে না জিনিসটা। এবং যেই কমিটিটা গঠিত হয়েছিল আপনারা লক্ষ্য করে দেখবেন, এক একজন এক এক বিষয়ে পারদর্শী ওনারা এবং এক একজন এক একটি প্রতিষ্ঠানে ওনারা কর্মরত। সেই অর্থে একটি প্রতিনিধিত্বমূলক কমিটি আমরা গঠন করতে পেরেছিলাম। এই কমিটির সাথে আপনারা জানেন যে খুবই ঘনিষ্ঠভাবে সমর্থন দিয়েছেন আমার সিপিডির কলিগরা। সিপিডি এবং একই সাথে যে নাগরিক ফোরাম আছে আমাদের সিপিডি সচিবালয় হিসেবে, সেই নাগরিক ফোরামের সচিবালয় আমাদের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা এখানে উপস্থিত আছেন এবং আমাদের যেই প্রায় 150-র মতো সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, তাদের সহযোগিতা পেতে রেখে এই প্রতিবেদন তৈরি করা কষ্টকর হতো। সিপিডির কলিগসরা এই কাজের সাথে যারা যুক্ত হয়েছেন, তাদের সাথে ইউএনডিপি থেকেও আমার 2 সহকর্মী এই কাজের সাথে যুক্ত হয়েছিলেন। প্ল্যানিং কমিশনকে সরকারের অংশ হিসেবে আমাদের সাচিবিক সমর্থন দিয়েছে এবং আপনারা দেখছেন যে সরকারের সম্ভবত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা আপনাদের সাথে এখানে মিলিত হয়েছি। এটাও একদিক থেকে বেশ লক্ষণীয় একটি বিষয়। এই কাজটি তৈরি করার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল খরচ কত হবে। আমি বলেছিলাম যে বাংলাদেশের এইরকম একটি পরিবর্তন কালে আমরা যদি কোনো অবদান রাখতে পারি, সেটা কোনো আর্থিক মূল্যে মূল্যায়ন করাটা ঠিক হবে না। সেহেতু আমার সহকর্মীরা এই যে 3 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনাদের চলমান দায়িত্বগুলোর পাশাপাশি এটা করেছেন এবং একই রকমভাবে আমার সিপিডির যে গবেষকরা কাজ করেছেন, তাদের বিভিন্ন চলমান প্রকল্পের কাজ ইত্যাদির ভিতরে পাশাপাশি এগুলি করেছেন এবং নাগরিক প্ল্যাটফর্মের যারা ঢাকার বাইরে কাজ করেছেন, তারা সকলেই কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এই বিনা পারিশ্রমিকে শুধু ওনারা যে পরিশ্রমের কোনো আর্থিক মূল্য ধরেননি তা না, ওনারা যতগুলি সভা করেছেন, আপনারা তো জানেন তথাকথিত কি একটা সিটিং অ্যালাউন্স আছে না, সব মিটিংয়ে একটি পয়সাও সিটিং অ্যালাউন্সও কাউকে দেওয়া হয়নি। আমরা একটু আগে মূল্যায়ন করছিলাম যে এইরকম একটি কাজ যদি পরামর্শকদের দিয়ে করানো হতো তাহলে কত খরচ হতো। কারণ এই কাজের ভিতর দিয়ে আমরা বাংলাদেশের পেশাজীবীদের, বিশেষ করে অর্থনীতির চর্চায় যারা আছে, তাদের সক্ষমতা এবং কৃতিত্ব প্রদর্শন করেছি এবং বিভিন্ন সময়ে যে বিদেশি পরামর্শক এনে দেশীয় সক্ষমতাকে ছোট করে দেখানো হয়, সেইটার একটি উচিত জবাব দেওয়া আমরা চেষ্টা করেছি এবং আমাদের মূল্যায়ন হলো যদি এটা ঠিক মতো কি প্রকল্প বানিয়ে করা হতো। কত বলেছ? 25 কোটি টাকা অ্যাটলিস্ট। এটার মূল্য ন্যূনতম 25 কোটি টাকা হতো যদি প্রত্যেকের আপনারা পরামর্শকের দাম এবং আমার যে সহকর্মীরা আছেন তাদের যদি পারিশ্রমিক এবং যে সমস্ত অন্যান্য আনুষঙ্গিক খরচাদি ছিল, আমাদের হিসাব হলো
এটা প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে। এইটা আমরা দেশের জন্য একটি নিঃস্বার্থ অবদান হিসেবে আমরা এটাকে দেখতে চাই এবং এটার ভিতর দিয়ে আমরা একটা উদাহরণ এবং দৃষ্টান্ত করতে চাই। আজকের আলোচনা আর খুব বেশি করব না, কিছুটা হয়তো সামনের দিকের আলোচনা করব। সেটার করার আগে আমি সেটা করব, শেষে করব সামনে, কারণ এই রিপোর্ট দিয়ে কি হবে? রিপোর্ট কি ধুয়ে খাবো? রিপোর্টটা দিয়ে কি হবে এইটা তো এর পরের বিষয় থাকবে। এবং এই রিপোর্টের ভিতরে যে কথাগুলো পরামর্শগুলো আছে সেগুলো কি আগামী দিনে এতিমের মতো ঘুরে বেড়াবে, নাকি এদেরকেও দায়িত্ব নিয়ে অভিভাবকত্ব নিয়ে বাস্তবায়নের পথে এগোবে? সেই প্রশ্নের জবাব হয়তো শেষের দিকে আমাদের মতামতগুলো আমরা বলবো। কিন্তু তার আগে আপনারা তো পুরো রিপোর্ট পেয়ে গেছেন। আপনারা বলতে পারবেন না যে আমরা কোনো গোপনীয়তার ভিতরে কাজ করেছি। আপনারা পুরো রিপোর্ট পেয়েছেন। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দেওয়ার পরপরই আপনাদের হাতে দিয়েছি। আপনারা দেখবেন যে এই রিপোর্টটি এখনও আমরা সাবধানতার কারণে খসড়া শব্দটা লিখে রেখেছি। পুনর্বিবেচনা করছি যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে সেগুলি তারা সঠিকভাবে দিয়েছে কিনা, অথবা তাদের আবার নতুন পরিসংখ্যান আসলো কিনা প্রত্যেক। তো সেইগুলি আমরা এটা দেখার চেষ্টা করছি। 12 জন লোকের হাতে লেখা হয়েছে। 12 জন না, আসলে তো 20 জন হবে, কারণ আমার সহকর্মীরা ছিলেন লেখার ভিতরে। সেহেতু বিভিন্ন হাতে লেখাও হয়েছে, বিদেশি ভাষায় লেখা হয়েছে। এটার কিছু সম্পাদনার প্রয়োজন করবে, আমরা সেই সম্পাদনাটাও করব। এই পুরো কাজটা আগামী 1 মাসের ভিতরে আমরা শেষ করে এটাকে ছাপিয়ে বের করার চেষ্টা করব। 1 থেকে 1.5 মাস সময় লাগবে এটা আনুষ্ঠানিকতা করা এবং ছাপিয়ে এটা বের করার জন্য। এটার সম্পাদনা মানে ভাষাগত সম্পাদনা, ওখানে দেখবেন ইংরেজি, আমেরিকান ইংলিশও আছে, আবার ব্রিটিশ ইংলিশও আছে। ওটার ভিতরে অনেক সময় বিলিয়নও আছে, কোনো সময় ক্রোরও আছে। এগুলোকে আমাদের সম্পাদনা করতে হবে। আমরা সেটা করব। করার পরে এটা আমরা বের করব। আপনারা দেখেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম প্রধান উপদেষ্টার অফিসকে যে এইটার গ্রন্থস্বত্ব কার কাছে থাকবে, মালিকানা কার কাছে থাকবে গ্রন্থস্বত্ব। আমাকে বলা হয়েছে এটা সরকারের কাছে থাকবে। সেহেতু আপনারা দেখবেন যে গ্রন্থস্বত্ব দেওয়া আছে বাংলাদেশ সরকারকে। যদিও আমরা এটা রচনা করেছি, কিন্তু এটার ভিতর দিয়ে সরকারের পক্ষ থেকে এই দলিলটির মালিকানা ওনারা গ্রহণ করেছেন। ওনারা এটাকে নিজস্ব দলিল হিসেবে স্বীকার করে নিয়েছেন। এটা আমাদের জন্য সম্মানের ব্যাপার, এটা মনে করি। আর যেখানে ভিতরে যেই সমস্ত মতামতগুলো দেওয়া আছে সেগুলি প্রত্যেকটি ব্যক্তি জেনে লিখেছেন তাদের ব্যক্তিগত মতামত, এটা সরকারের নয়। সেহেতু গ্রন্থস্বত্ব সরকারের আছে, কিন্তু ওখানে প্রদত্ত মতামত বিশ্লেষণ এগুলির জন্য যদি কাউকে আপনারা বকাবকি করতে চান, সেটা তাহলে আপনাদের সামনে আমার এই যে সহকর্মীরা বসা আছেন তাদের করবেন, অন্য কাউকে না। আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের, সেটা হলো যেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটাকে প্রস্তুত করলাম, এটা কিন্তু প্রথাগত গবেষণার যে পদ্ধতি তার বাইরে যে আমরা এই কাজটি করেছি। একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনা ভিত্তিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এটা গেছি। আপনারা যদি লিস্টটা দেখেন, আপনাদের সামনে দেওয়া আছে যে এইটার ভিতরে যে আলোচনাটা হয়েছে। আমার যে ভূমিকা আছে, ভূমিকার ভিতরে আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে এই দলিলটি তৈরি করার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতি অবলম্বন করেছি সেটার প্রথম তো অবশ্যই গবেষকরা যে যার নিজের যে জ্ঞান ব্যুৎপত্তি সেটার উপরে তারা ভিত্তি করেছেন, সেহেতু তাদের অর্জিত জ্ঞান এখানে প্রতিফলিত হয়েছে। একই সাথে তারা তারপরে যে বিভিন্ন তথ্য উপাত্ত সেই ক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে পাওয়া যায় সেগুলি তারা ব্যবহার করেছেন।
সবচেয়ে সাম্প্রতিকতম। তারপরে যেটা হয়েছে যে সেটা হলো যে যে সমস্ত বিষয়ের সাথে অন্যান্য বিশেষজ্ঞরা আছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে, তাদের সাথে পরামর্শ করা হয়েছে। কোনো সময় এককভাবে, কোনো সময় গোষ্ঠীবদ্ধভাবে, এবং দেশি এবং বিদেশিদের সাথেও এটা করা হয়েছে। এবং আমরা একই সাথে ঢাকার বাইরে যে জনশুনানির মাধ্যমে জনগণের মতামতকেও নিয়ে আসার, অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আপনারা হিসাবে দেখবেন এখানে মোট আমরা 60টি সভায় মিলিত হয়েছিলাম, এবং এই 60টি সভার ভিতরে আমার এই কলিগরাই, আমরাই প্রায় 18 বার নিজেদের মধ্যে সভা করেছি। আপনারা চিন্তা করে দেখেন, 90 দিনের ভিতরে 18 বার শুধু আমরা আমাদের চলমান কাজকর্ম, সংসার এবং কর্তব্য বাইরে রেখে এইভাবে 18 বার এখানে আমরা মিলিত হয়েছি। এছাড়া বা আপনারা দেখবেন যে নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়েছে 22টি, আমাদের অন্যান্য ঢাকার বাইরে আলোচনা হয়েছে, দেশের বাইরে আমরা বিভিন্ন অনলাইনে আলোচনা করেছি। এবং আলোচনার সূত্রপাতটা হয়েছিল প্রথম ওই ঘরে, প্ল্যানিং কমিশনে, সেটা হলো ছাত্র নেতৃবৃন্দের সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সেই রকম মানুষদের আমরা প্রথম ডেকে প্রথম আলোচনাটা, তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি। এবং সেটাও খুবই একটা মানে সেই অভিজ্ঞতাটা খুবই মনে রাখার মতো আর কি। সেই কীভাবে তারা শিক্ষা খাতের উপর জোর দিয়ে, কর্মসংস্থানের উপর জোর দিয়ে আলোচনা করেছিল। এই শিক্ষার, মানসম্পন্ন শিক্ষা এবং সঘন কর্মসংস্থান, এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে খুব বড়ভাবে এসেছিল। অন্যান্য সংস্কারের আলোচনাও তারা সেই দিন এনেছিলেন। তো এই প্রস্তুত করার ক্ষেত্রে আমরা আরও সবাইকে উদাত্ত আহ্বান দিয়েছিলাম যে আপনারা জানেন এই আপনাদের মনে আরও কিছু আছে নাকি। অনেকে ফোন করে বলেছে এটা তো বাইরে বলা যাবে না, এসে সামনাসামনি বলবো। আমরা বলেছি দেখেন, আমি প্রথম থেকে বলছি, আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি না, আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। এই ঘটনা কিভাবে ঘটলো, এইটি হলো আলোচনার বিষয়। সেহেতু ব্যক্তিগত যদি আরও কোনো তথ্য উপাত্ত থাকে, এটা আপনারা দুদকে নিয়ে যান, সরকারের ফাইন্যান্সিয়াল ইউনিটে নিয়ে যান, ওই যে BFIU না, বা বাংলাদেশ ব্যাংকে বা দুর্নীতি দমন কমিশনের কাছে নেন। এইটা তাদের কাজ হবে। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। এখন যে বিষয়টি এর সাথে এসছে সেটা হলো যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা দেখবেন 340 জন বিভিন্ন ধরনের মতামত আমাদের কাছে পাঠিয়েছে। সেই 340টি ধারণা আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা পাঠ করেছি, আত্মস্থ করার চেষ্টা করেছি। সেহেতু এই পুরো প্রক্রিয়াটা আপনারা, এইটাকে আপনাদের কাছে আমি জোর দিয়ে এত সময় নিয়ে বলছি এই জন্য, যদি এই প্রক্রিয়াটা আমরা না বুঝি তাহলে এই দলিলের কিন্তু বৈধতার জায়গাটা আপনারা ধরতে অসুবিধা হবে। কারণ এটা পেশাদারিত্বর দিক থেকে যেমন উঁচু মানের আমরা করার চেষ্টা করেছি, আমরা জানি যে এটা বেরোনোর সাথে সাথে বিভিন্ন জন, আপনারা সহ, প্রশ্ন করা শুরু করবেন, এটা এরকম কেন, এটা ওরকম কেন, ওই তথ্য নাই কেন। এই সমস্ত প্রশ্নর সম্মুখীন হওয়ার জন্য আমরা প্রস্তুত। আর একই সাথে আমরা বলতে চেয়েছি যে এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নাই, এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি, আর সেইটারই আপনাদের সামনে এনেছি। আপনারা দেখেছেন যে এইটার মূলত যে 23টি পরিচ্ছদ এখানে আছে, সেই 23টি পরিচ্ছদের ভিতরে এবং আমার ভূমিকা সহ আরেকটু আছে, সেটা হলো যে 5টি বিষয়ের ভিতরে আমরা এটাকে ভাগ করেছি। প্রথম ভাগ হয়েছে সামষ্টিক অর্থনীতির উপরে, দ্বিতীয় ভাগ আছে বিভিন্ন খাতওয়ারি আলোচনায়, তৃতীয় ভাগ আছে কাঠামোগত বিভিন্ন বিষয়াদি এটার ভিতরে আছে, মানব সম্পদ এবং সুরক্ষা ইত্যাদি বিষয় ওখানে আছে, আরেকটা আছে প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রশ্ন যেগুলি আমাদের সামনে এসেছে সেইটা, এবং সব শেষে কিছু আগামী দিনের
তাৎক্ষণিক কিছু কর্তব্য, আমরা 5টা কর্তব্য আমি তুলে ধরেছি আমরা ওখানে, সেটা আমি পরে আলোচনা করব। কিন্তু আপনাদের প্রশ্ন আমরা নিব। তার আগে যদি আমার সহকর্মীরা কেউ দু একটি বিষয়কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেন, যেটা এখন পর্যন্ত আপনাদের পত্রিকাতে, পত্রপত্রিকায় সেইভাবে এখনো আসার সুযোগ হয়নি, আস্তে ধীরে এটা হবে। তো আমি প্রথমে প্রফেসর ইউসুফকে রিকোয়েস্ট করছি যেভাবে আছেন সেইভাবে আমি বলার জন্য। কোনো একটা বা দুটো বিষয় বলবেন নাকি? 2 মিনিট। প্রফেসর ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জি, ধন্যবাদ স্যার। প্রথমে আমি একটু কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছি। সেজন্য আহ্বায়ক হিসেবে আপনার এবং আমাদের অনুরোধের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি যেহেতু ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি এবং আপনাদের সামনে যে রিপোর্টটি দেওয়া হয়েছে, আমার কাছে যেটি মনে হয়েছে যে আমরা যদি উদ্যোগ ভালোভাবে নিতে পারি তাহলে আমাদের এখানে অনেক বেশি পরিমাণে সম্পদ আহরণ করা সম্ভব। কারণ আপনারা যদি একটু খেয়াল করে থাকেন, গতকালকেও আমরা বলেছি যে 43 কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে সরকার যে বা এনবিআর যে দাবি করে যে 1 কোটির উপরে 3 নাম্বার আছে। আমি 1 মিনিট আসতেছি, তুমি চালেন না, এটি কিন্তু তুমি একটু চালান, আমি আসতেছি। এরপরে এরকম তারপরে আমি আসতেছি। হ্যাঁ, বলো, একটু 1 মিনিট বলার সুযোগ। সেই কোনো মেকানিজম নাই। কেউ যদি মারা গিয়ে থাকে অথবা কেউ যদি না থাকে, এই সঠিক পরিসংখ্যানটা আমাদের হাতে নাই। এটি একটি জিনিস। 43 লাখ বা যে পরিমাণ রিটার্ন সাবমিশন দেয়, সেখানেও আপনারা দেখবেন একটা বড় অংশ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী, 15-16 লাখের মধ্যে। তার আরেকটা অংশ হচ্ছে জিরো সাবমিশন, তারা কিন্তু জিরো ট্যাক্স সাবমিশন, যেহেতু রিটার্নটা কপিটা অনেক ক্ষেত্রেই লাগছে অনেকগুলো পরিষেবা নিতে গেলে, আর 20 থেকে 22 লাখের মতো ট্যাক্স দিচ্ছে। তাহলে আমরা যে এত বড় ইকোনমির কথা আমরা বলছি, তার মানে বিরাট একটা অংশ কিন্তু ট্যাক্স নেটের বাইরে আছে। এখন এই ট্যাক্স নেটের বাইরে আনার জন্য যে উদ্যোগগুলো দরকার, যে অটোমেশনটা দরকার, তো সেই উদ্যোগটা অনুপস্থিত আছে এবং সেটাকে সামনের দিকে করণীয় দরকার সেটিও কিন্তু আলোকপাত করা হয়েছে এবং একটা ম্যাট্রিক্সের মাধ্যমে সেখানে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম সেই বিষয়গুলো দেওয়া আছে। তার মানে এখানে কিন্তু আমি মনে করি অন্তত 1 কোটির উপরে মানুষ এখানে মানে ট্যাক্স পেয়ার্স আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, এটা জাস্ট আমি ধারণা করছি, আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স জিডিপি রেশিও, যেটা আমাদের একটা আমরা বলি যে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রেভিনিউ যে ফোরকাস্টিংটা করা হয়, এখানে কিন্তু কোনো ধরনের এভিডেন্স বেসড অ্যানালিসিসটা না। ইভেন এনবিআর যে রিসার্চ সেন্টার আছে, সেটাও কিন্তু সেইভাবে তাদের কোনো গবেষণা ট্যাক্স এক্সেম্পশনটা দেয়া হচ্ছে, যেটা আমরা বলেছি যে এই ট্যাক্স এক্সেম্পশনটা যদি আমরা অর্ধেকেও নামিয়ে নিয়ে আসতে পারি, আমরা জানি কিছু কিছু জায়গায় কিছু ইনসেন্টিভ দিতে হয়, ফিসক্যাল ইনসেন্টিভ, যে সমস্ত প্রায়োরিটি জায়গায়, সেই 6% এর অর্ধেক যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের যে শিক্ষা বাজেট সেটি আমরা দ্বিগুণ করতে পারবো। আমরা যদি সেটা হেলথে খরচ করি, সেটাকে আমরা 3 গুণ করতে পারবো। তো এই কিন্তু রেশনালাইজেশন কোন পদ্ধতি অবলম্বন করা হয়, কিভাবে এই এক্সামিনেশন গুলো দেওয়া হচ্ছে সেটা কিন্তু রিভিউ করা দরকার। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আমরা একটা সাজেস্ট করেছি, বাইরে যেমন সোশ্যাল সিকিউরিটি নাম্বার 18 হওয়ার পরে তাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হয়, ওই ইউনিক নাম্বারটা তার হোল লাইফ তার থাকবে, তাকে আইডেন্টিফাই করার জন্য। আমার মনে হয় এগুলো সুইডেনে আছে, ইংল্যান্ডে আছে, মালয়েশিয়াতে আছে। তো সেরকম যদি একটা ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে আমরা ট্র্যাক করতে পারবো। একটু অল্প শেষ করে ইনকাম আপনাদের সেরপর যে পরিমাণ ট্যাক্স হোল্ডিং নাম্বার আছে আমাদের সিটি কর্পোরেশন গুলোতে বা সারা দেশে, এই ট্যাক্স
হোল্ডিং নাম্বারগুলো আমরা যদি এনবিআর এর সাথে ইন্টার অপারেবিলিটি করতে পারি, কারণ যাদের হোল্ডিং নাম্বার আছে তারা কিন্তু আসলে ট্যাক্স দেওয়ার মতো, কিন্তু যেহেতু ইন্টার অপারেবিলিটি আমাদের সেই কোনো মেকানিজম নাই যে এনবিআর এর সাথে ডিআরটি এর সাথে আছে, সেভিং সার্টিফিকেটের সাথে আছে, তো সেই ইন্টার অপারেবিলিটি জায়গাটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড সিস্টেম কিন্তু যেখানে আমাদের আনার কিন্তু একটা সুযোগ আছে। আরেকটা হলো আপনি দেখবেন আমাদের যে ইনকাম ট্যাক্স আছে তার টিডিএস থেকে, যেটাকে আমরা বলি ট্যাক্স ডিডাকশন এট সোর্স, সেটা কিন্তু 60% এর উপরে আসে। এখন মনে করেন আমার যে সিলিংটা আমি 10% হয়তো আমি কোথাও থেকে যদি আমি অনারিয়াম পাই, এট সোর্সে 10% পাই, বাকি 15% আমি পরবর্তীতে দিলাম কি দিলাম এক্সিস্টিং মেকানিজমে আসলে ট্রেস করাটা যাচ্ছে না। আরো যদি আমরা লাইট করার মাধ্যমে করতে পারি আমাদের ট্যাক্স রেশিও অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। ধন্যবাদ। ছোট করে বল। আমার মনে হয় যে ওনাদের বলার সময় আজকে আপনি একদম 1 মিনিটে যদি কিছু বলেন, কারণ ওনাদের সঙ্গে কথা শুনতে এসেছি। আমি যেহেতু দেখেছি আন্তর্জাতিক শ্রম অভিবাসন, সেখানে করাপশনের জায়গাগুলো বের করতে যে 7টা চ্যালেঞ্জ আমরা এখানে এনেছি, তার ভিতরে একটা চ্যালেঞ্জ ছিল অভিবাসনের কস্টটা মাত্র, এবং সেই কস্টটা বিচার করতে যে করাপশনের জায়গাগুলো এসছে তার একটাই আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে প্রায় বাংলাদেশে 1.3 ট্রিলিয়ন হুন্ডির মাধ্যমে রিক্রুটমেন্ট এজেন্সিরা বিভিন্ন দেশে ভিসা ক্রয় করতে পাঠিয়েছে, এবং যার ফলে শুধু যে দাম বেড়েছে এটা শুধু সেটাই নয়, মানে মানুষকে পে করতে হচ্ছে অনেক বেশি কষ্ট নয়। বাকি ছটা ওনারা পড়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সেলিম। খুব সংক্ষেপে, এই ধরনের একটা কথা হতেই পারে যে দুর্নীতি সব দেশেই হয়, বাংলাদেশ ব্যতিক্রম না। কিন্তু আমাদের রিপোর্টে যে জিনিসটা আমরা তুলে এনেছি যে দুর্নীতির যে ব্যাপকতা এবং তার যে সংযুক্তি এবং যে ধরন, এটা কিন্তু একটা ভিন্ন ধরনের একটা বড় ধরনের গবেষণার একটা জায়গা আমার ক্ষেত্রে তৈরি হয়েছে বাংলাদেশে। এবং এই ক্ষেত্রে যে অতীতে যে সংস্কারের যে উদ্যোগগুলো সেটা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা মনে করি যে এই সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে যে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেগুলোকে এখন বিদ্যমান। সামনের দিকে আমি বিশেষ করে কথা এইভাবে, যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি এবং ব্যক্তি খাতে বিনিয়োগের যে পরিস্থিতি তার যদি একটা বড় ধরনের উন্নতি আশা করতে চাই, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে সংস্কার করতে হবে এবং সেই জায়গাগুলো কিন্তু শক্তিশালী হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সেলিম রায়হান। প্রফেসর নামুল হক। আমি সংক্ষেপে বলি কয়েকটা বিষয় আমাদের কাছে মনে হয়েছে যে তোমরা এনাম একটা ভালো করে বলেন, বাকিটা ওনারা পড়ে নেবেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে মূল যে উন্নয়ন বাজেটটা দেখেছি, সেই উন্নয়ন বাজেটের মধ্যে প্রায় 40%, 23 to 40% টাকা আসলে নানাভাবে তছরূপ হচ্ছে, এবং এটা এককভাবে ঘটে। আপনি বলছেন সরকারি ব্যয়ের প্রায় 40% তছরূপ হয়ে গেছে। গুড, থ্যাংক ইউ। ফেরদৌসারা বেগম, বিলস। মোটামুটি অনেক কিছু চলে আসছে, আমি শুধু একটা পয়েন্ট উল্লেখ করতে চাই, যেটা নাকি হয়তো আপনারা খেয়াল করছেন, সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করার ছোট্ট একটা কাজ করার চেষ্টা করেছিলাম যে 2020 থেকে 2024 পর্যন্ত বিটাতে যে সমস্ত ইনভেস্টমেন্ট গুলো রেজিস্টার্ড হয়েছে সেগুলোর একটা ডেটা নিয়ে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করেছিলাম। সেখানে একটা জিনিস আমরা দেখলাম যে খুবই ইন্টারেস্টিংলি প্রায় 1700 ডেটা আমরা দেখেছি সেখানে। তারপরে একটা সিগনিফিকেন্ট প্রপোর্শনের ইনভেস্টমেন্টটা ছিল আপনার 10 কোটি নিচে, 15 কোটি নিচে, 15 কোটি টাকার মধ্যে আমরা বিটাতে রেজিস্টার্ড করেছি, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা 4 লাখ থেকে 10 লাখও আছে। এত ছোট ইনভেস্টমেন্টের
রেজিস্ট্রেশন বিনাতে কেন মানে যেতে হচ্ছে হুম। এটা আমাদের কাছে একটু ইন্টারেস্টিং। Thank you. লাইসেন্স দিয়েই তারা এই বিজনেসটা থ্যাংক ইউ। আসলে যেই ফাইন্ডিংটা হয়েছে সেটা হলো যে শুধু যে ব্যক্তিখাতে বিনিয়োগ কম ছিল তা না, অনেক ছোট ছোট বিনিয়োগকেও বিভিন্ন ধরনের নিয়ম কানুনের মধ্যে ফেলে অসুবিধার মধ্যে রাখা হয়েছে। কিছু বলেন, একটু শেষ করে নিয়ে তারপরে বলি। আমি ওটা নীলর্মি। একটা টাকার অঙ্কে হয়তো বা বড় না, কিন্তু একটা বুদ্ধিভিত্তিক অসততা এবং বুদ্ধিভিত্তিক একটা দুর্নীতির যে সংস্কৃতি, সেইটা এই রিপোর্টে আনার চেষ্টা করা হয়েছে। এবং কেন বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েরা বেকারত্বের হারের বিচারে সবচেয়ে উপরে থাকবে, অথবা জলবায়ু তহবিল প্রস্তুতের ক্ষেত্রে অভ্যন্তরীণ যে তহবিলের কোনো ধরনের ম্যানেজমেন্টের স্বচ্ছতা থাকবে না, এই বিষয়গুলো সামনে আনা হয়েছে। টাকার বিচারে যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটার প্রবণতা। অনেক অনেক ধন্যবাদ নীলর্মি। ডক্টর ইমরান মতিন। তো আমি দারিদ্র, অসমতা এবং বাংলাদেশের এই তিনটা জিনিস লিখেছি। তো এখানে মূল জিনিসটা হচ্ছে যে দারিদ্রের দিক থেকে যে প্রোগ্রেস যেটা বলা হয়েছে, সেই প্রোগ্রেসটা আসলে মিনিংফুল না। এটার সংখ্যাগত মিনিংফুলনেসটা অনেক ইম্পর্টেন্ট। এটা মিনিংফুল এই জন্য না যে যারা সীমার উপরে আছে তারাও যদি মাসে 2 দিন কাজ না করতে পারে, তাহলে দারিদ্র রেখার নিচে মোট জনসংখ্যা বর্তমানে যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। তো এই ধরনের একটা টোকা দিনেই পড়ে যাবে টাইপ অফ দারিদ্র ন্যারেটিভ, দারিদ্র বিমোচনের ন্যারেটিভ থেকে আমাদের। আরেকবার বলেন, 2 দিন যদি একটা মানুষ কাজ না করে তাহলে সে দরিদ্র হয়ে যাবে, দ্বিগুণ বর্তমানে যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে দারিদ্র। এবং ইমরান একটা ভালো এক্সপ্রেশন দিয়েছে, টোকা দিলে পড়ে যাবে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে অসমতা থেকে ওয়েলথ ইনইকুয়ালিটি, মানে সম্পদের ইনইকুয়ালিটি। আমরা হাউস ইনকাম এক্সপেরিয়েন্স সার্ভেতে ওয়েলথ ইনইকুয়ালিটি, যেটা আসলে খুবই অপতুল একটা আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি দেখার জন্য সার্ভে নেই, এটা একটা বড় সমস্যা। কিন্তু হাউস ইনকাম এক্সপেরিয়েন্স সার্ভে থেকে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি 0.85, যেটা ল্যাটিন আমেরিকান দেশগুলোকে অসমতার দিক থেকে সবচেয়ে উঁচুর দিকে ধরা হয় পৃথিবীতে, তার সমান আমাদের ওয়েলথ ইনইকুয়ালিটি। অনেক অনেক ধন্যবাদ। 10% of the top income যারা আছে তারা 85% of the wealth owned করে। সুতরাং এটাও একটা অত্যন্ত, এবং এটার ইমপ্লিকেশন অসম্ভব গাঢ়। থ্যাংক ইউ। 10% মানুষ 85% সম্পদের কর্তৃত্ব করছে। আচ্ছা, তাহলে তামিম। যে কোনো সংকটই সুযোগ সৃষ্টি করে। আমরা দেখেছি 2006, 7, 8, 9 এই সময়কালে বিদ্যুৎ এবং জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষিতে 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতি হ্রাস করে দিয়েছিল। এবং সংকটকে মোকাবেলার জন্য এটা বলে পরবর্তীতে এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, যেটা দ্রুততার জায়গা থেকে দীর্ঘমেয়াদী যে প্রকল্পগুলো দেখা। তো বাকিটা ওনারা করে নেবেন। জ্বালানির ক্ষেত্রে যেটা বলবো, যে যেটা আমরা নিজস্ব জ্বালানি উৎপাদনের যে প্রচেষ্টা, সেটা বাদ দিয়ে আমরা চলে যাওয়া হয়েছে, অর্থাৎ পলিসি করেই দুর্নীতির পথ। অনেক ধন্যবাদ আপনাকে। মুস্তাফিজ আগে বলুন। ধন্যবাদ। আমি কিছু নির্বাচিত বৃহদাকার প্রকল্প দেখেছি খুবই ঘনিষ্ঠভাবে, এবং এই বৃহদাকার প্রকল্প বললে ঠিক কানে লাগে না, মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্ট বললে বোঝা যায়। মেগা প্রকল্প আমি দেখেছি, এবং আমি দেশের থেকে যে অর্থ পাচার হয়েছে এই দুটো জিনিস দেখেছি। প্রথম ব্যাপারে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনি একটা বাড়ি বানাচ্ছেন, এই বাড়িটা আপনি প্রাক্কলন করেছিলেন যে 50 লাখ টাকা দিয়ে বানাবেন, এটা থেকে আপনি ভাড়া পাবেন 50,000 টাকা করে, আপনি তারপরে ঋণ পরিশোধ করবেন। কন্ট্রাক্টর এসে বললো যে বাড়ি 50 লাখ টাকা না, এই বাড়িতে খরচ করেছে 5 কোটি টাকা।
এখন চিন্তা করেন যে এই বাড়ি আপনি তো আর 50,000 টাকায় ভাড়া দিতে তো আপনার এর বেশি তো আর পারবেন না। ও যদি বলে যে 5 কোটি টাকা, আপনি তো আর এটা 2 লাখ টাকায় ভাড়া দিতে পারবেন না। আপনি তো 50,000 টাকা দিয়ে এই বাড়ি ভাড়া দিতে হবে, তাই না? কারণ সে ওখান থেকে টাকা সরিয়েছে। আমাদের অনেক মেগা প্রকল্প, আপনারা হয়তো বলবেন যে আমাদেরকে এইটা দরকার নাই, এটা কি দরকার নেই, অনেক প্রকল্প দরকার আছে। কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। হ্যাঁ, আর ভয় দেখানোর দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা কয় প্রজন্ম ধরে এটা একবারে শোধ করা হবে। দ্বিতীয় যেটা আমি করেছি, সেটা আপনাদের অনেক রিপোর্টে আসছে, সেটা হলো যে অর্থ পাচার, সেটা একটা পদ্ধতি ব্যবহার করে এটাকে পরিমাপ করার চেষ্টা করেছি। এটা ধরা নানানভাবে এটা যায়, এটা ধরা বেশ কঠিন, তবুও আমরা একটা আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করি এটা পরিমাপ। ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহিদ হোসেন, এরপর আমি তৌফিককে একটু ডেটা সম্বন্ধে বলতে বলবো। আমি প্রথমে আপনাদের একটা পরীক্ষার সম্মুখীন করতে চাই। আপনাদের পরিস্থিতিতে আমরা কতটা প্রস্তুত, এটার একটা অকাট্য প্রমাণ আমার কাছে আছে। কেউ বলতে পারবেন কোনটা? যে ওনাদের উপস্থিতিকে আমরা কত গুরুত্ব দিই, এই যে যারা এসেছে, এটার একটা অকাট্য প্রমাণ আমার কাছে আছে। এটা কি ঋষি বা মামুন বা অন্যরা কেউ বলতে পারেন? একজনকে শুধু আরে উত্তরটা বলে দেন এখন। উত্তরটা হলো দেবপ্রিয় টাইপ রয়েছে। দেবপ্রিয় টাইপ করে, এটা আমি ঠিক রিকল করতে পারছি না আমি কবে এর আগে দেবপ্রিয় এটা আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করে এটা বেঁধে এসে আমি ম্যাক্রো শুধু একটা কথা উল্লেখ করতে চাই যে আমরা বলেছি যে এখন খুলে